সাংবাদিক প্রদীপ রঞ্জন ঘোষ। প্রদীপ রঞ্জন ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর হওয়া না হওয়াকে কেন্দ্র করে দুই দেশেই নানান ভাবে আলোচনা হচ্ছে, এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে তিনি সম্ভবত এই দফায় মোটামুটি নিশ্চিত যে তিনি ভারত সফরে যাচ্ছেন না। যে বিষয়টিকে সামনে রেখে আলোচনা এগোতে চাই সেটি হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হলো বা নোটিশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি ভবনের প্রতি সপ্তাহে প্রহরী দলের এই রদবদল সেটি আপাতত স্থগিত থাকছে। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু ভারতে যাচ্ছেন, তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে সামরিক বাহিনী বা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যদের তাদের নিয়ে যে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে, পরবর্তীতে সেটি সরিয়ে নেওয়া হলো। এটি আসলে কি ইঙ্গিত করে, কি ইন্ডিকেট করে? মানে অবশ্যই কোনো না কোনো একটা অফিসিয়াল কনফার্মেশন ছিল, যে কনফার্মেশনের বেসিসে আপনার আমাদের দিকের কিছু অ্যারেঞ্জমেন্টস ছিল। এবং আপনি জানেন আপনাদের মাধ্যমে এসছে, বাংলাদেশি মাধ্যমে যে দিল্লিতে হোটেল বুক করা হয়েছে ওনার নামে, ইত্যাদি ইত্যাদি আমি শুনেছি। তো অবশ্যই একটা শিডিউল ছিল, সেই শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। এই শিডিউল সামনে রেখে ভারতের যে নানান ধরনের প্রস্তুতি, মানে একটু যদি খুলাসা করতেন যে কোন পর্যায়ে যাওয়ার পর আপনাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, মানে নিশ্চয়তাটা কোন পর্যন্ত যাওয়ার পর এগুলো হয়ে থাকে? প্রেসিডেন্টের শিডিউল চেঞ্জ হওয়া মানে মানে এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে হয়। এটা কোনো মানে ধরুন ফরেন মিনিস্টার বা ফরেন সেক্রেটারি লেভেলে যদি একটা সাধারণ ভিজিট বা কিছু অমুক সবকিছুই শিডিউলে হয়, কিন্তু স্টিল সেখানে কিন্তু, বা ধরুন একজন মন্ত্রী, পার্টিকুলারলি ধরুন ফরেন মিনিস্টারের যে মুভমেন্ট সেটা সবসময় সে শিডিউল ভাঙতে পারে, কারণ সে একটা পলিটিক্যাল পার্সোনালিটি। কিন্তু যখনই প্রেসিডেন্ট চলে আসবে তখন এটা কিন্তু অনেক ওপরে চলে যাবে। মানে কারণ প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রের, সেখানে আর কোনো হবে না। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টিকটু ব্যাপার হয়েছে। এবং আপনি এটাকে ঘিরে আপনি যখন প্রশ্ন করবেন তখন আমি নিশ্চয়ই বলবো যে এটাকে ঘিরে যেটা হলো, দেখুন এই সফর হয়নি, উনি আসেননি, বেশ কথা উনি আসেননি। এবার চোখ কান খোলা রাখতে হবে যে আসতে হয় কিনা। আসতেই হচ্ছিল, কিন্তু সেটাই আবার আগামীতে কি কি হয়, অনেক কিছু ঘটবে, ঘটা উচিত। কারণ ভারতের যে বাংলাদেশের প্রতি যে দৃষ্টিভঙ্গি চলছিল, এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে একটা একপক্ষীয় প্রচার হয়ে যায় ভারত সম্পর্কে। ভারতের কত বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়ে রয়েছে, কোন কোন রাস্তা হাফ ডান হয়ে রয়েছে, এগুলো নিয়ে কোনো কথা হয় না। ভারত তার টাকা ফেরত পাবে কি পাবে না সেসব নিয়ে কোনো কথা হয় না। সারাদিন খালি এরা শুরু করেছে একটা, যে ভারত সব নিয়ে চলে গেছে। আর এর ফলশ্রুতি হচ্ছে এইগুলো, তারা তাদের রাজনীতি চালাতে চাইছে এখানে এনে। কিন্তু আপনি কয়েকদিন আগেই, দুদিন আগেই আপনি দেখেছেন শেষাদ্রি চারি, উনি আরএসএস এর লোক, কারণ আরএসএস এর যে মুখপাত্র অর্গানাইজার সেটা উনি একসময় এডিটর ছিলেন, বড় মাপের লোক। তিনি যে একটা কথা সোজাসুজি বলে দিয়েছেন, যে কথাটা অনেকেই ভাবে, যে ভারত একটু বেশি নতজানু হয়ে রয়েছে বাংলাদেশের কাছে। তো কেন ভারত সেটা করেছে তার কিছু কারণ ছিল। স্ট্র্যাটেজিক পেশেন্স বলে একটা ব্যাপার আছে, সব সময় তো ইয়ে করতে নেই, কখনো কখনো ওরকম আছে। কিন্তু এই যে ধরনের কাজ কারবার, যে এবং তার থেকে যত না না আসা একটা ক্ষতি, তার থেকে বেশি যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে বিবৃতি। এই আপনাদের হুমায়ুন কবির ইত্যাদি এনাদের বিবৃতি, এবং নানান সময় এই ফরেন মিনিস্ট্রি থেকে যে সমস্ত লম্বা লম্বা বিবৃতি দেওয়া হয়েছে, কখনো 3 দফা কন্ডিশন, কখনো 1 দফা, এই দফার লড়াই চলছে আর কি। তো এইগুলো আরো মারাত্মক ক্ষতি করে। মঞ্জুরুল, বলছেন যে আরএসএস এর একজনের উদাহরণ এক্সাম্পল দিচ্ছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন যে ভারত অনেকখানি নতজানু হয়ে যাচ্ছে। নতজানু কি আসলে হয়েছে? যদি হয়ে থাকে তার পিছনে কারণ, আপনি বলছেন যে পিছনে কারণ আছে, কারণগুলো কি? কারণগুলো কিছুই নয়, এটা একটা আমাদের দেশের একটা কি বলবো, এক ধরনের একটা ধারা আছে। আপনি যদি ভারতীয়
ফরেন পলিসিটাকে স্টাডি করেন তাহলে দেখবেন তার কতগুলো ধারা আছে। 1 নম্বর, যেমন আমরা কোনো একটা অ্যালাইনমেন্টে থাকি না। যেমন আপনি দেখেছেন আমরা কোয়াডেও আছি, আবার ব্রিক্সেও আছি। হুম, হুম, হুম? তো এই জন্যই এটা আমাদের বিরাট অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দেয়। আমরা ইসরায়েলের সঙ্গে আছি, আমাদের একটা বড় গ্রুপ যেটা সাইপ্রাস, গ্রিস এদের নিয়ে এখানে একটা মেডিটেরিয়ানে একটা বড় গ্রুপ যেটাতে আমরা আর্মস সাপ্লাই করছি ইত্যাদি ইত্যাদি, সেখানেও আছি। আবার আমরা কখনো এমন কিছু করছি না যেখানে আমরা ন্যাটোর বিরুদ্ধে, আমরা রাশিয়ার সঙ্গেও যাই, আমরা আমেরিকার সঙ্গেও যাই। তো এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, একটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে, সুতরাং আমরা কোনো কিছুতে একটা কড়া অবস্থানে শুরু থেকেই ঢুকে যাই না, নিজেদের লক করে ফেলি না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কেন, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী এই কারণে, যে কারণে ভারত তাকে ঢেলে করতে যায়। সেটা হচ্ছে যে বাংলাদেশ সে পাকিস্তান না, তার এটাই সব থেকে বড় ডিস্টিংশন। কেমন? হুম, এখন এই বাংলাদেশ যখনই যখনই সে পাকিস্তান হবার দিকে এগোতে থাকে, অতীতে নানান সময়, আমি পাকিস্তানটাকে একটা সিম্বল হিসেবে ব্যবহার করছি, হুম, হুম, আমি আশা করি আপনি বুঝতে পারবেন। তো বা আপনার দর্শকরা বুঝতে পারবে যে এবার যখনই যখনই সে ওই দিকটায় টান পড়ে, তখনই ভারত কিন্তু তার কোথাও না কোথাও সে কিছু না কিছু করে। এখন যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে আমরা পাকিস্তান হবই বলে একদল গোঁ তুলেছে। ভারত যেখানে শুরুতে যাচ্ছিল, কেন সে একটা কড়া অবস্থানে যাচ্ছে না, তার কারণটা খুব সিম্পল। এই দেশটাতে অ্যাকচুয়ালি দেখতে একটা দেশ, কিন্তু দুটো জনগোষ্ঠী আছে কমপক্ষে, দুটো দল দুরকম, এরা একটা দেশের ভেতর আছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে অন্য যে দলটা, তারাই পলিসিকে ডিকটেট করছে। এবং এখন এখান থেকে ফিরিয়ে আনা, যেটা আমরা প্রতিবেশী হিসেবে চাইবো, যে এটা যেন মারামারি না হয়, কোনো সিভিল ওয়ারের দিকে না চলে যায়, নিজেদের ভেতর খুনোখুনি না হয়, কারণ তাহলে পরে রক্তগঙ্গা বইবে, অনেক রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং সেইটা একটা কারণ, বড় কারণ, যে একে কনফ্লিক্টের পথে ঠেলে না দেওয়া। কারণ ধরুন হাসিনা আমাদের এখানে আছেন, ভারত সোজাসুজি বলে দিলেই পারতো তো, যেটা ঘটনা, যে ভাই তোমার প্লেন এখানে এসে দিয়ে গেছে, আমি পার্লামেন্টে, আপনি জানেন আমাদের 6 তারিখ পার্লামেন্টে বলা হয়েছিল, জয়শঙ্কর হুম, পার্লামেন্টে বলেছিলেন যে উনি এসছেন, কিছুদিন থাকতে চান। তো এই আমরা ওনাকে ঘাড়ে করে নিয়ে আসিনি, উনি এসছেন। আর তুমি এখন, উনি তোমার এই যে রিপ্যাট্রিয়েশন, তার মধ্যে উনি পড়েন না, বলে দিলেই হতো। কেমন? হুম, কিন্তু বলেনি। এইগুলো হচ্ছে ভারতীয় ডিপ্লোম্যাসি, সে সবসময় অপশনগুলো খোলা রাখে চারপাশে। হ্যাঁ, সে জানে কি করবে, কিন্তু কখনোই কড়া অবস্থানে কোনো জায়গায় দেখায় না, যতক্ষণ না একটা চরম জায়গায় যাচ্ছে। তো এবার চরম জায়গায়, ধরুন আপনি যদি বাংলাদেশ ভুলে যান, আপনি গত 10 দশকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সঙ্গে মধ্যে দেখুন, একবার দেখলেন প্রধানমন্ত্রী মোদী চলে গেলেন আমন্ত্রণহীন ভাবে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে, সেই ভারত এসে সেই একই প্রধানমন্ত্রী সে পাকিস্তানে মিসাইল তাক করছে। তো এটা হচ্ছে আমাদের ধারা, এটা একটা স্কুল। এটা যে সব ঠিক আমি এটা বলি, বা আমি নিজে হুম, সমর্থন করি আমি বলিনি। তো সুতরাং সেই স্কুল থেকে ভারত এই ধরনের একটা অত্যন্ত অ্যাকোমোডেটিভ, অত্যন্ত পেশেন্ট একটা অ্যাপ্রোচ নিয়ে সে চলেছে, যে আমি এটা করব, মানে এইরকম। তো এবার যেটা হলো সেটা হচ্ছে যে ভারতের ওপর ইন্টারনালি একটা চাপ বাড়বে, এটা একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হচ্ছে। তো এটা উনি আসেননি, এটার থেকেও যেটা হয়েছে, উনি পাবলিকলি যা যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কেমন, এবং যেটা তৈরি করা হয়েছে ইমেজারি, যা যা বলা হচ্ছে নানান রকম ভাবে, সরকারের তো আরো 5 রকম ভাবে কথা বলা হয়। তো ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের সরকারের ওপর তার চাপ বাড়বে, সে এখন যদি চায়ও পারবে না তারেক রহমানের সঙ্গে। লোকে বলবে যে তুমি এত বড় দেশ, তুমি একটা ডাকছাড়, ওর এত সাহস কি করে হয়? রিয়ালিটি, পাওয়ার পলিটিক্স এর রিয়ালিটি। তো তো সুতরাং এই জায়গা থেকেই এখন জিনিসটা কি হলো, মানে এটা কোনো বিরাট সমস্যা আমি
আমি এভাবে বলছি না কথাটা, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ তার অপশন কমিয়ে নিয়েছে। সে বলেছে আমি ভারতের সঙ্গে যাব না, তাহলেই অপশন কমে গেল তার। অথচ তার অর্থনীতি পুরোপুরি ভারত ডিপেন্ডেন্ট, পুরোপুরি। তার অর্থনীতি, ক্লাইমেট, ওয়েদার সবকিছু ভারতের সঙ্গে। ক্লাইমেট ওয়েদার হতে সেই পারে, কিন্তু আপনি বাংলাদেশের কথা বলছেন তো, বাংলাদেশের অর্থনীতি কি পুরোপুরি ভারত নির্ভর? 100%, 100%। আমি আপনাকে পরপর উদাহরণ দিচ্ছি। আপনি গার্মেন্ট হুম। করেন, কটন গার্মেন্ট করেন। পৃথিবীতে আপনি কটন কোথা থেকে পাবেন? চীনও তো কটন ভারত থেকে ইম্পোর্ট করে, তার কটন আছে, সে লার্জেস্ট প্রডিউসার, তারপরে আমরা। তো কিন্তু তার লেগে যায়, তারপরে সে ইম্পোর্ট করে, ভারত থেকে ইম্পোর্ট করে। আপনি ভারতকে বাদ দিয়ে ধরুন তর্কের খাতিরে আপনি ভারত থেকে কটন না কিনে পৃথিবীতে আমেরিকা থেকে কটন কিনে আনবেন, ধরে নিচ্ছি ভারতীয় কটনের সমান দাম সেটা। কিন্তু কটন জিনিসটা যখন আপনি আমেরিকা থেকে নিয়ে আসবেন তখন তার কস্ট আপনার বেশি পড়বে, ল্যান্ডেড প্রাইস, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি পৃথিবীর যেখান থেকে কটন কিনুন না কেন, আমার তো দাম বেড়ে যাবে কটনের, তাই না? এমন তো নয় যে আমার কটনটা বিক্রি হবে না, তা আপনি সরে যাবেন, আরেকজন কিনবে সেই কটনটা। তো এবং সে ধরুন আমি তার ওইটুকু ধরুন কটন সে কেউ নিল না, ধরা যাক সরকারের ওইটুকু টাকা আছে যে ওই জায়গাটাকে সে মেকআপ করিয়ে দেবে এক্সপোর্টারদের। কিন্তু বাংলাদেশের এটা তো স্ট্র্যাটেজিক র মেটেরিয়াল তার। আর